তো আজকের তো রান্না, আজকেও রান্না করতে হবে, কালকে নিরামিষ। আজকে কি কি করব দেখি। আমার একটু হচ্ছে ডিম কষা করবো, আর উনি আলু চোখা খেতে চেয়েছেন মিস্টার চ্যাটার্জি। আলু চোখা মানে যে আলু সিদ্ধ পেঁয়াজ টিয়াজ। আর একটা দিন শুরু হলো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে সোমবার, 2রা সেপ্টেম্বর। আর এখন বাজে ঠিক 9:45, 8:45। চা বসালাম দেরি দেরি করে, মানে অন্য অনেক কাজ সেরেছি সকালবেলায়। যে সোফা টোফাগুলো সরানো ছিল, সব ঠিক জায়গায় আনা হয়েছিল না, সেগুলো সরালাম। ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম, সমস্ত কিছু। তো সেই সব কাজকর্ম সেরে ইয়ে করে ফ্রেশ হয়ে আবার মানে বাসি কাপড় চোপড় ছেড়ে সব হয়ে এইবার এলাম। চাটা করবো, চাটা খাবো, খেয়ে আজকে এখন 3 দিন হোম ডেলিভারি আসবে না। আজকে বন্ধ, 3 তারিখ বন্ধ, 4 তারিখ বন্ধ। যে দাদা দেন ওনার বাবার বাৎসরিক কাজ করবে, তো সেই জন্য বন্ধ। তো আমি তো আজকের তো রান্না, আজকেও রান্না করতে হবে, কালকে নিরামিষ। আজকে কি কি করব দেখি। আমার একটু হচ্ছে ডিম কষা করবো, আর উনি আলু চোখা খেতে চেয়েছেন মিস্টার চ্যাটার্জি। আলু চোখা মানে যে আলু সিদ্ধ পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা, তেল মানে একটু তেল ইয়ে করে ফোড়নে, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সেই তেলটা দিয়ে মাখা, গরম তেলটা দিয়ে। তো সেইটা খেতে চেয়েছেন, তাই জন্য আলু সিদ্ধ, আলু ছাড়িয়ে আলু সিদ্ধ বসাবো। আলু ওটা করবো, আর ডিম শুধু 4টে ডিম কষা করে রাখবো। তার কারণ একটা মাছ রয়েছে, কালকে দিয়েছিল সরপুঁটি মাছ, বোধহয় খুব বড়ো সাইজে, সেইটা ওনাকে দুপুরবেলা মাছটা দিয়ে দেবো। আর ডিমটা থাকবে, রাত্রিরে খাবেন আর কালকে সকালে খেয়ে যাবেন। তা নাহলে তো সকালবেলা অত আগে উঠে তো আমি রান্না করতে পারবো না। আর আজকে উনি স্কুল যাননি, ছুটি নিয়েছেন। তার কারণ ওনারও শরীরটা খুব একটা ভালো না। আর তাছাড়া ওই আমার একটু বলছিলাম অসুবিধা, আমি বলিনি বাড়িতে থাকতে, আমি শুধু এটাই বলছিলাম যে কীরকম যেন একটু মনে হতো। তো যাই হোক, এখন নিয়ে না, কালকে সন্ধ্যাবেলায় তো ধুনো টুনো দিয়ে খুব ভালো করে ইয়ে করেছি। তারপরে তোমার ওই আগেই আনা ছিল তোমার ওই কর্পূরের হোল্ডার আছে না, কর্পূর দিয়ে তো সন্ধ্যার সময় তো কর্পূর ধুনো টুনো দিয়েছি। রাত্রিবেলা শোয়ার সময় যে সে কর্পূর দানি হোল্ডারগুলো আছে, কারেন্টে চলে, সব ঘরে 1 2 3 4 চারটে একটা রান্নাঘরে দেওয়া, একটা ড্রয়িং রুমে দেওয়া, একটা এই বেডরুমে দেওয়া, একটা আমাদের বেডরুম ওই পাশের বড় বেডরুম, আমার বেডরুমটাই দেওয়া। তো সেগুলোতে তোমার ওই দানা কর্পূর যেগুলো স্কোয়ার, সেইগুলো দিয়ে সব চালিয়ে রেখেছিলাম রাত্রিরে শুতে যাওয়ার আগে। আর আমার দরজায় বজরঙ্গলি স্টিকার কালমন্টুকে দিয়ে সন্ধ্যাবেলা অনেক খুঁজে পেতে এনেছে, লাগিয়েছি। সব ধূপকাঠি জেলে আবার 2টো ধূপকাঠি ধরিয়ে ঠাকুরের সামনে শুয়েছিলাম, গঙ্গা জল টল ছিটিয়ে। তো কোনো রকম অসুবিধা আর হয়নি। ওই জন্য আমার আজকে দিনের বেলা তো কোনো অসুবিধা হচ্ছে না, যেটা কালকে পর্যন্ত হচ্ছিল। চায়ের জল ফুটে গেল। তো এইবার চাটা খাবো, খেয়ে তারপর কাজ করবো। কেমন, সঙ্গে থাকো। চায়ের জল ফুটে গেল, চা পাতাটা দিয়ে নিই। চাটা খেয়ে তারপরে রান্নার জোগাড় করব। তো আজকে যেটুকু পারি, আজকে আমার তো ধরো নিরামিষ, যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা, তো ওনার জন্য করি। আর মাছ আছে যেহেতু, এখন ভাবলাম যে ডিমটা আর করবো না, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধটা থাকবে, নষ্ট তো আর হবে না। পরশু দিনকে মানে বুধবার দিন করে দেবো। চলো চাটা ছেঁকে নিই। এবার ছেঁকে নিয়ে যাই, গিয়ে একটুখানি খই আর বিস্কিট দিয়ে চাটা একটু খাই, তারপরে শুরু হবে বাকি কাজকর্ম। এই তরকারি কাটতে বসবো, ঘরে গিয়েই বসবো। তার আগে একটুখানি করে চাল ভাতের হাঁড়িটা রেডি করে দিয়ে যাই মনে হলো। আর অনেক দিন তো হয়নি, ধরো ঘরে আমার তো আর আলাদা করে এখন আর করছি না। যে খাবারটা দেয় যথেষ্ট বেশি থাকে, একটুখানি তার থেকে আমার এক মুঠো ভাত নিলেও তারপরেও, নেওয়ার পরেও অনেকটা ভাত থাকে। উর্মিলাকে যেমন দিয়ে দিই প্রায় দিনই, ভাত তরকারি যা যা থাকে, ডাল সবই দিয়ে দিই। তো এই রান্নাঘরে এই চালটা ধুয়ে হাঁড়িটা রেডি করে তারপরে গিয়ে ঘরে তরকারি কাটতে বসবো। তরকারি মানে সবজি কাটবার মানে কি, আলু
কাটবো শুধু আর পেঁয়াজ কুচাবো। তো চলো কাজ সেরে নিই। ভাতের হাঁড়ি রেডি করে চলে এসেছি বন্ধুরা। এবার পেঁয়াজ কুচিয়ে নেব, একটা পেঁয়াজ কুচাবো আর দুটো টুকরো করে রাখবো মিক্সিতে। তো আর আলুর এই যে নিয়ে এসেছি, আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, কিন্তু তারপরে আমার মনে হলো যে না, ডিমটা আজকে আর করবো না, মাছ আছে ওনাকে দিয়ে দেবো, কারণ থাকুক আজকে। বললামই তো তোমাদের, আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, আমি তো আর অন্য কোনো কিছু করে খাবো না, এসব আমিষ টামিষ। যেটুকু যা করার কথা কিছু কিছু চ্যানেলে দেখলাম কি করতে হয়, মানে করা উচিত এই দিন, কি হয় না হয় সব কিছু তোমরা অনেকেই জানো হয়তো। তো সেই হিসেবে যে না মানে নিরামিষ খাওয়ারই যেহেতু, তো আমি ভাবলাম আমি তো এমনিতেও খই খেয়ে থেকে যায়, কোনো অসুবিধা নেই, তো সেই রকমভাবেই চালিয়ে নেব। তো আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় জন্য একটুখানি কেটে নিচ্ছে, যেগুলো বড়। তো চলো আলুটা কাটা শেষ হলে তারপরে সিদ্ধ করে নেব। কাজ করি, কিন্তু কি বলো তো, আজকাল সেরকম বলছি না, কিছুদিন ধরে এনার্জি পাচ্ছি না, বা শরীরটা সত্যিই খারাপ থাকে, মানে খারাপ বেশ, কি আর করব। সবজিপাতি ওই আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে যথারীতি, ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা রেডি করে গেছিলাম। এবার আলুগুলো ধুয়ে একদম কুকারে সেদ্ধ করতে দিয়ে দিই। তো যেটা বলছিলাম বন্ধুরা, আসলে কাজ করি যেমন, একটু করছি বসছি, আজকাল যেন এনার্জিটা কম। আর এই যে বিষয়টা যেটা হলো, সেটার জন্য একটুখানি কিছু কোথাও গিয়ে যেন একটু অস্বস্তি বোধ হচ্ছিল। তো যাই হোক, সেই জন্যেই হয়তো আরও এরকম হচ্ছে। ভাতটা একটু ফুটে গেছে, এবার ঢাকনা দিয়ে বন্ধ করে রাখলাম, তারপর আপনা আপনি হয়ে যাবে। এইবার কড়াইটা নিয়ে এলাম, এই কড়াইটাতেই আগে করে নেব, কি বলে তোমার, ওই আলু সেদ্ধর জন্য পেঁয়াজটা ভেজে নেব। এই যে তেল দিয়ে দিই, এটাতে আগে বললাম না আলু সিদ্ধ মাখবো, তাই জন্য ওই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব, নিয়ে এটা আলু সিদ্ধর মধ্যে দিয়ে ঢেলে দেবো। তারপরে এই কড়াইতেই তোমার মুসুরির ডাল একটু করে দেবো ওনাকে, তা না হলে আলু চোখাটা ডাল ছাড়া কি করে খাবেন। তো যথারীতি ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আলু সিদ্ধটা মাখবো বলে একটু লবণও দিয়ে দিলাম। তো এটা হয়ে যাবে, এখনই এটা ঢেলে রেখে দেবো, কারণ গরম তো এখনই মাখতে পারবো না, ঠান্ডা হলে পরে মাখবো। আর করব, এবার ডালটা বসিয়ে দেবো। ডালটা ধুয়ে নিচ্ছি, একবারে ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, মানে আলাদা করে আর সিদ্ধ করে আবার ফোড়ন দেবো না, বুঝতেই পারছো, একজনের জন্য এক ফোড়নেই ডালটা করে নেব। তো সেই জন্য, আর এমনিতে করলেও আমাদের যদি দুজনের জন্যও করি, তাহলে এক ফোড়নে করলেও কোনো অসুবিধা হয় না, আমার তো মনে হয় না যে খুব একটা স্বাদের মানে এদিক ওদিক হয় বলে। একবারে দেখো ফোড়ন দিলাম, একটুখানি পেঁয়াজ ছিল তো সেটাও দিয়ে দিলাম, ওনাকে একটু স্বাদ লাগবে বলে। তো যাই হোক, এবার ডালটা দিয়ে দিলাম, এবার একটু হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে ব্যাস আপনা আপনি ডালটা হতে থাকবে। এটা না একটু বড় দানার, এটা মোড় থেকে এনেছিলাম, একটু বড় দানার ডালটা, মসুর ডালটা। ভাতটা ফুট দিতেই বন্ধ করে রেখেছিলাম, দেখো ভাতটা হয়ে গেছে। এবার ভাতের জলটা মানে মাঠটা ঝরিয়ে নিই এইভাবে, আর আমি কিছুর মধ্যে পাত্রর মধ্যে রাখি না। দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, বললাম না একটু মোটা দানা, মানে দানার বলে একটু এরকম লাগছে। আর এটাও আলুটা এবার মেখে নিচ্ছি, কারণ একটু ঠান্ডা হয়ে গেছে এখন। দইটা দিয়ে এবার ওনার মাছটা গরম করে দেবো মাইক্রোওভেনে, দিয়ে ওনাকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি স্নান করব, স্নান করে পুজো করতে যাব আজকে। এমনিতেই তো আবার বলছি তা অমাবস্যা। দেখো বন্ধুরা, স্নান সেরে চলে এসেছি, পুজো করা দেখো হচ্ছে, পুজো করছি তারা মায়ের। এই দেখো তারা মা পেছন দিকে ছিল, আজকে মাকে সামনে নিয়ে এসেছি। কৌশিকী অমাবস্যায় এই যে আমার শিবলিঙ্গ ঢাকায় পড়ে গেছে,
তোমরা অনেকে বলেছো যে এক ঠাকুর রাখবে না, এক ঠাকুর রাখি না, সব শুধু গোপালই রয়েছে একটু বেশি আর কি, আর তা সব ঠাকুরই একজন করেই রয়েছে। হ্যাঁ, অনেকে বলেছে এত ঠাকুর কেন সিংহাসনে। আসলে হয়ে গেছে, যখন মনে হয়েছে নেই, সবই তো পেতলের ঠাকুর, যখনই মনে হয়েছে এই ঠাকুর নিয়ে একটু দেখে, মানে কী আর বলবো, এটা আর কি ইচ্ছে, তাই জন্য হয়ে গেছে। যাক, বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। ব্লগটা পোস্ট করা হয়নি, আজকে পোস্ট করব, তাই জন্য তো কিছু কমেন্টস দেখলাম, সেটাই বলতে এলাম যে কেউ বলেছে হনুমান চালিসা পড়তে বা বালিশের নিচে নিয়ে শুতে। হনুমান চালিসা আমি বালিশের নিচে একদম হিন্দিতে যেটা এইরকম ছোট ছোট মোটা সেই বই হনুমান চালিসা আমার সব সময় বালিশের নিচে থাকে, আজকে বলে না, বরাবর। আর বহু বছর ধরে আমি হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করি। মঙ্গলবার শনিবার নিরামিষ তো খাই, আমি এমনিও নিরামিষ খাই, তোমরা জানো বেশিরভাগই নিরামিষ খাই, আমি খুব কম দিনই আমিষ খাই। আর মঙ্গলবার আর শনিবার তো অবশ্যই, এবং হনুমান চালিসাটা কিন্তু রোজ পাঠ করি। বজরংবলী তো রয়েছে ঘরে, ঠাকুরের আসনে রয়েছে, রোজ পুজোও হয়, রোজ পাঠও করি, মাথার নিচে এটা থাকেই হনুমান চালিসার থাকি। আরও তোমরা যে যেরকম বলেছো সেরকমই। আর কৌশিকী অমাবস্যা ছিল সেদিনকে, ওই জন্য কিছু ভিডিওস দেখলাম, যা যা করার সেই সবগুলোও করেছি, সমস্ত পুজো তো করেইছি, আনুষঙ্গিক যা যা করণীয় সব যে যেমন বলেছে। যেমন আমার এই পরিবারের প্রথম থেকে আছে মেয়ে, আমার মেয়ে সুরভি, সেই সুরভি আমায় ফোন করে বলেছিল যেভাবে সন্ধ্যা যেমন দিই, সেই সন্ধ্যাতে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও যা যা ধূপের সঙ্গে দিতে বলেছিল সব দিয়ে, সেই ধুনো দেওয়া গোটা বাড়ি যেমন করার সব কিছুই করেছি। আর বজরঙ্গলি স্টিকার বললাম, আমি তো মন্টুকে দিয়ে আনি, আমার বেডরুমে দরজায় লাগিয়ে দিয়েছি। কৌশিকী অমাবস্যা রাত পার হয়ে গেছে, সোমবার, আজকে আমার ব্লগটা কাল পোস্ট হয়নি, ব্লগটা শেষ করছি, তো কোনো অসুবিধা হয়নি, আর তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, একজন দেখলাম কমেন্ট করেছে এই সমস্ত ভণ্ডামি করে টাকা রোজগার না করে ইয়ে করুন। তো আমার মনে হয় যিনি কমেন্টটা করেছেন আপনি নতুন, প্রথম দেখছেন, কারণ আমি আপনার নামটা আগে দেখেছি বলে মনে পড়ছে না, আপনি প্রথমই দেখছেন সেই জন্য। কারণ যারা আমাকে চেনেন, যারা আমার এই পরিবারে যারা বহুদিন থেকে আছে, তারা জানে যে আমি মানুষটা না ওই ঠিক ভণ্ডামিটা করতে পারি না। হ্যাঁ, ভণ্ডামিটা যদি করতে পারতাম না, তাহলে মানে নিত্য নতুন কিছু না কিছু উপাদান আনতাম, বেশ কন্টেন্ট জোরদার কিছু করতাম, করে সেই স্ক্রিপ্টেড কিছু করে সেইভাবেই জীবনটাকে দেখাতাম যে এইরকমভাবে চলছে। একদমই ভণ্ডামি করতে পারি না, যার জন্য সব দিন আজকাল ব্লগ আসছেও না, কারণ হয়তো সবাই আমরা যে কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছি তিলোত্তমার জন্য, সেইটা নিয়ে এত বা মন কোনোটাই ভালো থাকছে না, যার জন্য রেগুলার ব্লগও আসছে না। হ্যাঁ, আমি সেটা আগেও বলেছি যে ওই খবর শুনি ওই সব নিয়ে যে সেই এনার্জি পাই না যে কাজ করে করবো দেখাবো ব্লগ। তো আপনি যে বলছেন না টাকা রোজগারের জন্য এই সমস্ত ভণ্ডামি, তো আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি ম্যাডাম, এখানে যেটুকু টাকা রোজগার হবে, সেটা রোজগার যেটুকু হয় সেটা এমনিতে হয়তো বা মনে হয় যে এই বয়সে এসে ঘরে বসে দুটো টাকা রোজগার হচ্ছে ভালো, কিন্তু যে টাকা রোজগার হয় সেইটা দিয়ে আমার বিশাল কিছু হয়ে যাবে এরকম না। হ্যাঁ, কোনো কিছুই হবে না যে এখানে টাকা রোজগারটা আমাকে করতেই হবে, এখানে টাকা রোজগারটা না করলে আমার চলবেই না, এরকম বিষয়টা না। যদি তাই হতো তাহলে নিত্য নতুন অনেক কিছু বানিয়ে বলে রেগুলার ভিডিওস দিতাম। আমি এখন রেগুলার দিতে পারি না। যার আর্জ থাকবে এখান থেকে টাকা রোজগার করতেই হবে এরকম ব্যাপার থাকবে, সে কিন্তু কোনো দিনও বাদ দেবে না, এবং সে অনেক রকম কিছু করে দেবে। আমার শরীর এমনিও ভালো নেই, এটা আমার ভালো লাগা থেকে, এটা একদিন হঠাৎই শুরু করেছিলাম চ্যানেলটা, আর এখন আসি সম্পূর্ণ ভালো লাগা থেকে। পরিবারটা বেড়েছে, মানুষজন ভালোবাসে, আমার পরিবারের মানুষজন, সেই জন্য আসি। এখান থেকে যে টাকা আমার ইনকাম হয়, এমন নয় যেখানে এমন কিছু আমি করবো করে আমাকে টাকা রোজগার করতেই হবে এখান থেকে, তা না হলে আমার খাওয়া জুটবে না, ঠিক এরকম বিষয়টা নয়। আর দু একজন বলেছো যে হাজব্যান্ডই হয়তো ভয় দেখাচ্ছে। না, আমি যেহেতু প্রমাণটা পেয়েছি, হ্যাঁ হাজব্যান্ড আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, যখন ইচ্ছে করেন, সব কথা ঠিক, কিন্তু আমি সিসি ক্যামেরায় সঙ্গেই দেখেছি, যখন যেটা আমি বলেছি আমি এক বিন্দু বানিয়ে বলিনি, এবং সিসি ক্যামেরায় আমি দেখেছি সঙ্গে উনি কোথাও ছিলেন না, এবং আমি ওনাকে ওনার ঘরে ওনার ল্যান্ডলাইন রয়েছে, উনি মোবাইল ইউজ করতে পারেন না, ফোন করেছিলাম, বেশ অনেকক্ষণ ফোন বাজার পর আমি তো ঘর থেকে শুনতে পাচ্ছি ফোন বাজার আওয়াজটা, মানে আমি ফোনে ধরে আছি জানা শুনবো কি, আমি তো পাশের দেওয়াল তো শুনতে পাচ্ছি, অনেকক্ষণ বাজার পর উনি ঘুম চোখে এসে ধরেছেন, ঘুমের চোখ ভরেই যে কি হয়েছে, তাহলে তুমি এই ঘরে চলে এসো শোবে বলে, যদি না অসুবিধা হয় কোনো, তাই বললাম না ঠিক আছে, আমি তুমি শুয়ে পড়ো, আমি করছি। তো আমার মনে হয় না যে এটা উনি করবেন, মানে কারণ আমি মোবাইলে দেখে নিয়েছি ক্যামেরায়,
ক্যামেরায় দেখে নিয়েছি যে কোথাও ছিলেন না সঙ্গে সঙ্গে। আর বিষয়টা বেশ আগে থেকেই হচ্ছে, এবং উনি রাত্রিবেলায় উনি ঘুম থেকে উনি ওঠেন না রাত্রি মিডনাইটে, যে সময় ওই সময় উনি ওঠেন না। আর উঠলেও ওনার যদি দরকার হয়, উনি যদি গালিগালাজ করতেন যখন দরজা বাড়ি মেরে, সেটা অনেকে কিন্তু জানেও, সাক্ষী অনেকে আমাকে ফোন করেছে যখন সেই সময় দরজা ধাক্কা দিয়ে উনি গালিগালাজ করেছে, এটা শুনেছে। কাজে উনি জাস্ট করবেন। আর উনি খুব ভালো করেই জানেন যে ভয়ে আমার বহু বছরই কেটে গেছে, কারণ আমি একা, অনেকে বলেছো না যে আমরা একা থাকি, কোথাও কোনো দিন কিছু হয় না, আমি নিজেও বহুদিন একা দেখেছি। এবং শুধু এইটা না যে ওনার মা মারা যাওয়ার পরেও আমি এই বছরও একা থেকেছি, উনি নার্সিংহোমে ছিলেন সেই সময়ও আমি একা থেকেছি। আর তাছাড়া আমি তো একা ঘরেই ঘুমাই, বহু বছরের অভ্যাস। কোভিডের পিরিয়ডে আমি একদম একা থেকেছি, বারবার উনি ওই বাড়ি গেছেন। লাস্ট 4 বছর ধরে আমি মানে একদম একা ফ্ল্যাটে দিনের পর দিন থেকেছি। কাজেই আমার সেই ভয় নেই, যেটা তোমরা বলছো যে এটা আমরাও তো একা থাকি, কোথায় আমাদের তো হয় না। না, আমারও হয়নি। সত্যি কথা বলতে গিয়ে আমারও হয়নি। ওনার মা তো গত বছর অক্টোবরে মারা গেছেন, তো তারপর থেকে এতদিন কখনো কিছু হয়নি। এবং আমি এটা বলছি না যে সেটা উনি ওনার কোথাও গাফিলতি কাজের সেই কারণেই হচ্ছে, মনে হচ্ছে হলেও হতে পারে, যদি হলেও হতে পারে। অনেক সময় বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না কথাতেই আছে, সেটার জন্যই বললাম কথাটা বিশেষ করে। হ্যাঁ, কাজ অনেকে নাই করতে পারেন, নাই মানতে পারেন। আমি নিজেও তো হয়, আমি আমার মেয়েকে মানে বলবো যে সে যেন তার নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ কিছু না করে আমার জন্য, আমার অ্যাবসেন্স, কারণ সেটা আমার কখনোই ভালো লাগবে না। যে ওই 10 দিন ধরে হবিষ্যি ওই খাওয়া, ওই করা একদমই ইম্পসিবল। কারণ সে বাইরে থাকে, চাকরি করে, তার পক্ষে ইম্পসিবল। এবং কোনো ওই সমস্ত নিয়ম মানা, চুল আঁচড়ানো না, পায়ে চটি, হাওয়ায় চটি পড়া একদমই না, সেই সবও না। এবং ইভেন কাজের কথা যে বলছো, সেই কাজও মানে যদি সে নিজে উইলিংলি, যদি সে মনে করে যে না কাজটা না করলে তার মনে যদি কোনো খুঁতখুঁতানি থাকে, তবেই সে করবে। আমার দিক থেকে আমি বলে দেবো যে কোনো রকম কাজকর্ম কোনো কিচ্ছু দরকার নেই, কারণ মাই হয়। মা কখনো তার কাজ না করলে সে শান্তি পেল না, এটা আমার পার্সোনালি মনে হয় না। কিন্তু এটা আমি আমার কথা তো বলছি না, যেটা আমি অন্য কথাই বলেছি, হলেও হতে পারে। আমি পার্সোনালি করি না, আমি আমার সন্তানকে কখনো বলবো না যে করতে, কিন্তু ওনার মা তো বলেছিলেন করার কথা, সেই জন্যই বললাম। আমি বলবো না, আমার না মানলেও এগুলো না। আমি নিজে মানে ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু সুপারস্টিশিয়াস নই, কোনো রকম কুসংস্কারে আমি বিশ্বাস করি না, এটাও ক্লিয়ার করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এই কয়েকটা কমেন্ট দেখছিলাম, আরও এরকম আমি কোনো রকম অসুবিধা নেই। দেখো এখন আমি বাড়িতে একাই, দিনের বেলা হলেও বললাম যে প্রথম দিন একটু, দুদিন একটু সমস্যা হয়েছিল। অ্যাবসলিউটলি না, সমস্ত কিছু ঠিক, কোনো কিছু না হতেই পারে মানুষের, কিন্তু কৌশিকী অমাবস্যায় যা যা করতে বলা হয়েছে আমি সেই সমস্তগুলো করেছি। এবং আমার মনে হয়েছে যে কোথাও নয়, এবং সেটা আমাকে ক্ষতি করার জন্য যে করা হয়েছিল এরকম নয়। হ্যাঁ, অনেকে হয়তো হতেও পারতো, আমি যদি আগের মতো থাকতাম যে ভয় পেয়ে হয়তো মানে একটু হার্টে কিছু হয়ে গেল, আচমকার, যেটা বলেছো সেটা হলেও হতে পারতো, কিন্তু না। এবং আমি মনেও করি না যে আমার কোনো ক্ষতি উনি করতে চেয়েছেন বলে। আমার মনে হচ্ছে এটাই, যে আমাকে বলা যে কাজটা তুই ঠিক করে করা, কারণ উনি বরাবর ছেলের থেকে আমাকে বেশি ভরসা করেছেন। যতই যা করে থাকুন, আমি আজকের ডেটে দাঁড়িয়েও বলবো, যার জন্য ওনার সঙ্গে সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে ওই পরিবারের সঙ্গে। অনেক কিছু হলেও উনি তো আমার টিচারও ছিলেন, সেই টিচারের ইয়ে থেকেই বলছি। উনি আমার ক্ষতি করতে আসবেন, এটা নাও, আমি এটা করবেন এটা ঠিক আমি সেরকমভাবে বলতে চাইনি, বিষয়টা বিশ্বাসও করি না যে কাজটা ঠিক করে করানো যে আমাকেই দিতে হবে। উনি জানেন যে ছেলে ঠিক মতো করবে না, হলেও হতে পারে, আমি এইটাই বলতে চেয়েছি। আমি বলিনি যে না সেটাই হচ্ছে, বা কোনো রকমভাবে আমাকে কিছু করা হচ্ছে, আমার ক্ষতি করে দেওয়া হবে বা এরকম। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু হয় যেটা ওনার পরিবার থেকে ওনাকে করা হয়েছিল গত বছর। এবার তারা যদি কোনো রকম কিছু করে, যেটা তোমরা অনেকে বলেছো, সেটা আমি বিশ্বাস করি সেটা করলেও করতে পারে, সেটা অন্যরকম কিছু। তো ঠিক আছে, এইটুকুই বললাম, যা বলার ছিল তোমাদের। এবার যার মনে হবে সত্যি, যারা আমাকে চেনো তারা জানো আমি ভণ্ড কি ভণ্ড না, সেটা তোমরা জানো। ভণ্ডামি আমার নেই, ভণ্ড যদি হতাম তাহলে আজকে সো কল্ড যে শ্বশুরবাড়িকে আজকের দিনে আমি দাঁড়িয়ে আর স্বীকার করি না, তারা সেখানে মাথায় করে রাখতো যদি ভণ্ডামিটা জানতাম। ভণ্ডামিটা কোনোদিনই জানিনি, ছোটো থেকেই জানি না বলে আমি সংসারে, সমাজে সব জায়গায় মার খেলাম। ভণ্ড ব্যক্তিরা বোধহয় মারটা খায় না। একটু মাথা দিয়ে বিবেচনা করে দেখবেন যিনি বলেছেন, কমেন্টটা করেছেন। আমার বুদ্ধি খুব কম, আমার শিক্ষা দীক্ষা নেই, তো সেই জন্য। তবে ভণ্ডামি করে কোনো রকম অর্থ উপার্জন এখান থেকে করতে বসিনি। আবারও ক্লিয়ার করে দিই, এখান থেকে অর্থ উপার্জন করতেই হবে এরকম কোনো এজেন্ডা কিন্তু আমার নেই। তাহলে আমি নানান রকমভাবে চেষ্টা করতাম, বানিয়ে স্ক্রিপ্টেড লাইফ লিড করে অনেক কিছু বাইরে গিয়ে। আমার শারীরিকভাবে সে সক্ষমতা নেই। এখান থেকে যেটুকু যা আসে এলো 2-3 মাস পর যদি একটু আসে, একবারই পেমেন্ট পেয়েছি, আবারও যদি 2-3 মাস পরে কিছু আসে আর গেলে আসবে, যেটুকু তা দিয়ে আমার জীবন চলবে না, সেটা দিয়ে আমার জীবন চলবে না, এবং তার উপর নির্ভরশীল নয়। তো
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আসেনি আমার পরিবারে, চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো, ভালো লাগবে আমার। তো আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে আবার শিগগিরই তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।